দ্য ডিজিটাল এডুকেটর সবাইকে স্বাগত। আমি চলে আসলাম তোমাদের শিক্ষা বিজ্ঞানের শিক্ষক বিক্রম স্যার। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ আজকে কি উদ্দেশ্যে আমি ক্লাসে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2025 অর্থাৎ 2025 সালে যারা উচ্চ মাধ্যমিকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষা অর্থাৎ 2024 তোমাদের টেস্ট পরীক্ষা এবং 2025 তোমাদের কি আসে ফাইনাল পরীক্ষা। সে 2025 সালে তোমরা যে ফাইনাল পরীক্ষা বসবে তার জন্য কিছু সাজেশন বা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন দিচ্ছি। তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলো নোট ডাউন করে রাখবে এবং ভালোভাবে পরীক্ষায় তোমরা পড়ে যাবে এবং পরীক্ষাতে 100% এই প্রশ্নগুলোর মধ্য থেকেই থাকবে। তো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে দাদা যদি একটু সামনে তো টেস্ট পরীক্ষা এবং তারপরে আমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা, তো এই উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী এডুকেশন বিষয় থেকে আপনি যদি কয়েকটা আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতেন তাহলে আমাদের খুব উপকৃত হব। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আমি তোমাদের এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়ের যে সাজেশন প্রকাশ করব, তোমরা প্রত্যেকে ধৈর্য সহকারে রয়েছেও এবং আজকে তোমাদের সেই দিন অর্থাৎ তোমাদের আজকে আমি সেই উচ্চ মাধ্যমিক 2024 টেস্ট এবং 2025 সালে যে ফাইনাল পরীক্ষায় যে আসবে যে কয়েকটা গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছি, তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলো ভালো করে খাতায় নোট ডাউন করে রাখবে। আমি গ্যারান্টি দিচ্ছি, আমি ওয়ারান্টি দিচ্ছি, এখান থেকে তোমরা 100% কমন কিন্তু পরীক্ষায় আসবে। তো তোমাদের আজকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, আমার এখানে যারা তোমরা টিউশন পড়ছো তোমাদের তো কোনো এখান থেকে অসুবিধার কোনো সমস্যা নেই, তোমাদের সব প্রশ্ন অলরেডি পড়াশোনা কমপ্লিট হয়ে আছে। কিন্তু যারা হয়তো সারা বছর পড়াশোনা করেনি বা একটু হলেও বা বিভিন্ন কারণবশত সমস্যার কারণে আর্থিক সমস্যার কারণে তোমরা টিউশন নিতে পারোনি, তো তারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইউটিউব চ্যানেলে অনেক রিকোয়েস্ট করেছে যে দাদা আমাদের জন্য কিছু ভাবুন। তো প্রত্যেকেরই ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট প্রত্যেকের চায় যে আমরা যাতে পরীক্ষায় 2025 সালে পরীক্ষা যাতে ভালো মার্কস পেতে পারি, ভালো রেজাল্ট ক্যারি করতে পারি এবং আমরা যাতে যে বিদ্যালয় থেকে আমরা পরীক্ষা দিচ্ছি সেই বিদ্যালয়ে যাতে আমরা স্কুলে প্রথম হতে পারি এবং দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করতে পারি এবং গোটা রাজ্যে গোটা ব্লকে গোটা ওয়েস্ট বেঙ্গলে যাতে আমার নামটা 1 থেকে 10 নম্বরের মধ্যে থাকে, তার জন্য আমরা পড়াশোনা করছি। তার জন্য আমরা বছরের প্রথম থেকে অর্থাৎ শুরু থেকে আমরা কিন্তু জোর কদমে পড়াশোনা করে যাচ্ছি। তবু পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পরেও তোমরা ভাবছো যে দাদা কিছু সাজেশন দিলে হয়তো ভালো হয়। তো আমি সবার কথা ভেবে সবাই চায় যে পরীক্ষাতে কি করে ভালো নাম্বার পাওয়া যায়, তাই তোমাদের সবার অনুরোধে বা সবার কথা মতো আমি কি করলাম তোমাদের জন্য 2025 সালে কি করলাম একটা সাজেশন তৈরি করলাম। তো আজকে আমি সেই সাজেশন দেব। আজকে তোমাদের সেদিন, তোমরা প্রত্যেকেই খাতা পেন নিয়ে বসো। আমি যে কয়েকটা প্রশ্ন বলবো, অর্থাৎ আমাদের শিক্ষা বিজ্ঞান উচ্চ মাধ্যমিকে টোটাল চ্যাপ্টার রয়েছে আমাদের কয়টি রয়েছে তোমরা প্রত্যেকে জানো, আমাদের অধ্যায় রয়েছে 12টি। কি কি রয়েছে আমি তার আগে একটু তোমাদেরকে বলছি। প্রথমে যে আমরা দ্বাদশ অধ্যায়ে শিক্ষা বিজ্ঞান বিষয়ে প্রথম যে অধ্যায় রয়েছে কি রয়েছে, প্রথমে হচ্ছে শিখন লার্নিং চ্যাপ্টার রয়েছে। তো এই চ্যাপ্টার পড়তে হবে। তারপরে পড়বো আমরা শিখন কৌশল। তারপরে চ্যাপ্টার কি রয়েছে শিক্ষায় রাশিবিজ্ঞান। তারপরে চতুর্থ অধ্যায় কি রয়েছে আমাদের যে সংবিধানের শিক্ষা সংক্রান্ত যে ধারাসমূহ সেই চ্যাপ্টারটা রয়েছে। পঞ্চম চ্যাপ্টার কি রয়েছে, পঞ্চমে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। ষষ্ঠতে কি রয়েছে, ষষ্ঠ অধ্যায় রয়েছে তোমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন বা মোদালের শিক্ষা কমিশন। এবং সপ্তমে কি রয়েছে তাহলে তোমরা প্রত্যেকে জানো কোঠারি কমিশন রয়েছে। এবং অষ্টমে কি রয়েছে জাতীয় শিক্ষানীতি 1986 রয়েছে। তাহলে নবম অধ্যায়ে কি রয়েছে প্রাথমিক, নবম অধ্যায়ে রয়েছে ব্যতিক্রমী বা প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা রয়েছে। এবং তোমাদের দশম অধ্যায়ে রয়েছে প্রাথমিক শিক্ষা সর্বজনীনকরণ। এবং একাদশ অধ্যায় কি রয়েছে, একাদশ অধ্যায় রয়েছে শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। এবং দ্বাদশ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ অধ্যায় কি রয়েছে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ভূমিকা। এই হচ্ছে আমাদের মোট আমাদের 12টা অধ্যায় রয়েছে। এই 12টা অধ্যায়কে আমরা আবার 4টা গ্রুপে ভাগ করতে যাচ্ছি।
এই যে শিখন, শিখন কৌশল, শিক্ষা রাশিবিজ্ঞান, এটা হচ্ছে গ্রুপ এ। তারপর রয়েছে আমাদের শিক্ষায় সংবিধানের যে ধারাসমূহ রয়েছে, এবং তারপরে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন এবং কোঠারি কমিশন। তারপর রয়েছে জাতীয় শিক্ষানীতি। এই 5টা অধ্যায়কে আমরা গ্রুপ বি হিসেবে ধরবো। এবং এই নবম অধ্যায় অর্থাৎ শিক্ষা, যে ব্যতিক্রমী শিক্ষা রয়েছে এবং শিক্ষা সর্বজনীন যে ভূমিকা রয়েছে, শিক্ষা সর্বজনীন রয়েছে, এই 2 চ্যাপ্টারকে আমরা কি বলবো? গ্রুপ সি। এবং একাদশ এবং দ্বাদশ, একাদশে কি রয়েছে? একাদশে তোমার রয়েছে শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, এবং দ্বাদশে রয়েছে শিক্ষায় প্রযুক্তিতে ভূমিকা। এই একাদশ এবং দ্বাদশ, এটাকে আমরা গ্রুপ ডি হিসাবে কিন্তু ধরে নেব। তাহলে এই যে প্রত্যেকটা গ্রুপ থেকে আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি, তোমরা জানো গ্রুপ এ গ্রুপ বি থেকে থাকবে আমাদের কত নাম্বার? টোটাল থাকবে 30 নাম্বার। গ্রুপ এ থেকে 30 নাম্বার, গ্রুপ বি থেকে থাকবে 30 নাম্বার, এবং গ্রুপ সি থেকে থাকবে 10 নাম্বার, গ্রুপ ডি থেকে থাকবে 10 নাম্বার। তাহলে এই যে আমাদের মোট রিটেন পরীক্ষা হচ্ছে 80 মার্কে, সেই 80তে 80 আমরা কি করে পাবো? সেই 80তে আমরা কি করে পাবো? তার জন্য আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি। তোমরা এগুলো অবশ্যই বাড়িতে ভালো করে মুখস্থ করো। যে প্রশ্ন তোমাদের কাছে নেই, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের সেই প্রশ্নগুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করতে চলেছি। আজকে আমাদের 2025 সালের সেই অ্যানুয়াল পরীক্ষা এবং 2024 সালের টেস্ট পরীক্ষার সাজেশন তোমরা প্রত্যেকে তাকাও। আমাদের প্রথম অধ্যায় রয়েছে শিখন, অর্থাৎ লার্নিং থেকে আমাদের যে কয়েকটা প্রশ্ন পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলির বাইরে কিন্তু তোমাদের আর কোনো প্রশ্ন আসবে না। আমি যে কয়েকটা প্রত্যেকটা অধ্যায় থেকে 2 থেকে 3 থেকে 4টা প্রশ্ন দিয়েছি, বেশিরভাগই একটা প্রশ্ন কোনো অধ্যায় থেকে দেওয়া আছে। তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলো বাড়িতে ভালোভাবে প্রিপারেশন নিয়ে, প্রস্তুত নিয়ে তোমরা পরীক্ষা হলে গিয়ে প্রবেশ করবে। অবশ্যই তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হতে চলেছে। তাহলে শুরু করছি। প্রথম অধ্যায় কি রয়েছে আমাদের? শিখন বা লার্নিং। এখান থেকে কি পড়তে হবে? ক্ষমতা বলতে কি বোঝো? থার্স্টনের বহু উপাদান বা দলগত উপাদান তত্ত্বটি চিত্র সহ ব্যাখ্যা করতে বলছে। তাহলে এই প্রশ্নটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকে বাড়িতে আজকেই মুখস্থ করে রাখবে। কি বললাম? ক্ষমতা বলতে কি বোঝো? থার্স্টনের বহু উপাদান বা দলগত উপাদান তত্ত্বে চিত্র সহ ব্যাখ্যা করো। 2 নম্বরে কি রয়েছে? সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পেয়ারম্যানের দ্বিতত্ত্ব বা দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। তার 2 নম্বর প্রশ্ন কি বললাম? সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? আমরা জানি ক্ষমতা 2 প্রকার, একটা সাধারণ মানসিক ক্ষমতা, একটা হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা। তো প্রশ্ন বলছে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পেয়ারম্যানের দ্বিতত্ত্ব উপাদানটি আলোচনা করো। 3 নম্বরে দেওয়া আছে বুদ্ধির সংজ্ঞা দেওয়া আছে। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য আলোচনা করো। এবং 4-এ দিয়েছে একটা, যে আগ্রহ কাকে বলে, বৈশিষ্ট্য এবং শিক্ষাক্ষেত্রে আগ্রহের কি ভূমিকা রয়েছে, এটাও ভালো করে পড়তে হবে, কারণ এই প্রশ্ন এবার কিন্তু তোমাদের আসতে চলেছে। তাহলে 5 নম্বর প্রশ্ন কি আছে? যে পরিণমন, ঠিক আছে, এখানে মিস্টেক হয়েছে, পরিণমন, ঠিক আছে, পরিণমন বা ম্যাচুরেশন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের কি ভূমিকা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করতে বলছে। 6তে কি হচ্ছে? পেশনা কাকে বলে? পেশনার শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। এই যে কয়েকটা দিলাম, এই কয়েকটা তোমাদের প্রথম অধ্যায় থেকে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নাও অথবা খাতে তোমরা নোট ডাউন করে নিয়ে নাও। এবার আসে আমরা যে দ্বিতীয় অধ্যায়ের নাম তোমরা দেখতে পাচ্ছ, শিখন কৌশল। এখান থেকে আমাদের কি কি পড়তে হবে তোমরা প্রত্যেকেই দেখতে থাকো এবং খাতায় নোট ডাউন করে নাও। প্রথমে দেওয়া আছে 1 নম্বরে যে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করতে বলছে। এবং 2 নম্বরে কি বলছে? সক্রিয় বা অপার অনুবর্তনের বৈশিষ্ট্য এবং শিক্ষাক্ষেত্রে সক্রিয় এই অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করতে বলছে বা প্রয়োজনীয়তা কি বলছে। 3 নম্বরে দেওয়া আছে থর্নডাইকের শিখনের সূত্রগুলিকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? থর্নডাইকের মুখ্য সূত্র এবং গৌণ সূত্রগুলি লিখতে বলছে। শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকে আজকেই মুখস্থ করে রাখবে। বলছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল কাকে বলে, বৈশিষ্ট্য এবং শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব। এই কয়েকটা যে প্রশ্ন বললাম, 4টা প্রশ্ন বললাম, এই 4টা প্রশ্ন তোমাদের কাদের কাদের কমপ্লিট আছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং যাদের কাছে নোটপত্র নেই তারা অবশ্যই আমাকে
কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের নোটপত্র কিন্তু পাঠিয়ে দেবো। তাহলে আমার দ্বিতীয় অধ্যায় শিক্ষণ কৌশলটাকে আমাদের এই 4টা প্রশ্ন কিন্তু আসতে চলেছে। এই 4টা প্রশ্ন বাড়িতে ভালো করে আমাদেরকে রেডি করতে হবে। এবার রয়েছে আমাদের তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায় কি রয়েছে? তৃতীয় অধ্যায় রয়েছে শিক্ষায় রাশিবিজ্ঞান। এখান থেকে মাত্র আমি একটা প্রশ্ন দিয়েছি, অর্থাৎ আমরা জানি যে মিন, মিডিয়ান, মোড, অর্থাৎ গড়, মধ্যমান, বৈশিষ্ট্য নির্ণয় করো। এই সুবিধা অসুবিধা এবং গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটা, এই দুটোকে আমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে, একটা প্রশ্ন মিন, মিডিয়ান, মোড, গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটা, এবং গড় কাকে বলে, মিডিয়ান কাকে বলে, বা মধ্যমান কাকে বলে, এইটুকুটা 2 মার্কের জন্য আমাদের আসতে পারে। তো আমাদের এইভাবেই রেডি করতে হবে। এবার চতুর্থ অধ্যায় রয়েছে আমাদের ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ বা ধারণাসমূহ। এখান থেকে আমাদের মোট একটা দিয়েছিলাম, এই একটা প্রশ্ন বাড়িতে ভালো করে পড়তে হবে। তার সমসূচক বলতে কি বোঝো, শিক্ষায় সমসূচকের ধারণাটা আলোচনা করো। তাহলে চতুর্থ থেকে আমি একটা প্রশ্ন দিয়েছি যে সমসূচক বলতে কি বোঝো এবং শিক্ষার সমসূচকের ধারণাটি আলোচনা করো। আসলে এটাই আসবে, না হলে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসবে না। তো এই যে একটা দিলাম আমি, এই একটা প্রশ্ন কিন্তু ভালো করে তোমাদেরকে রেডি করে পরীক্ষায় হলে যেতে হবে। এবার চলে আসলাম আমরা পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় কি আছে? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রয়েছে পঞ্চম অধ্যায় আমাদের। তাহলে এখানে আমি মাত্র দুটো প্রশ্ন এখানে দিয়েছিলাম। ঠিক আছে, এই দুটো প্রশ্নে একটা প্রশ্ন 100% পরীক্ষা কিন্তু আমাদের আসতে চলেছে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। কি বলছে যে রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো, একটা প্রশ্ন দিয়েছি। আর একটা প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? উচ্চশিক্ষা সংক্রান্ত রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। তাহলে এই দুটো প্রশ্ন কিন্তু এবারে পরীক্ষা কিন্তু 100% আসতে চলেছে। কি বললাম যে রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশ আলোচনা করো, এবং 2 নম্বরের পদাকে কি বললাম যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? উচ্চশিক্ষা সংক্রান্ত রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এই প্রশ্ন, দুটো প্রশ্ন বেশিরভাগ ইম্পর্টেন্ট আমাদের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে প্রশ্নটা রয়েছে ভালোভাবে একবারে রেডি করে দিতে হবে। এই প্রশ্ন কিন্তু এবার আসতে চলেছে তোমাদের। ঠিক আছে, এবার আছে ষষ্ঠতে কি রয়েছে? মাধ্যমিক শিক্ষা কমিশন, যার অপর নাম হচ্ছে মোদালুর শিক্ষা কমিশন। এই শিক্ষা কমিশন যা 1952 থেকে 1953 সালে এই কমিশনটা গঠিত হয়েছিল। তাহলে এই যে ষষ্ঠ থেকে মাত্র আমি এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন দিয়েছি, এই দুটো প্রশ্ন বাড়িতে ভালো করে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। কি বললাম? 1 নম্বরে বলছে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই যে মাধ্যমিক বা মোদালুর শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ব্যবস্থা এবং মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে আলোচনা করতে হবে। এটা 8 মার্কের জন্য আসবে। 2 বলছে মোদাল কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে এই যে সপ্ত প্রবাহ, এই সপ্ত প্রবাহের ধারণাটি তোমাদেরকে আলোচনা করতে হবে। অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কি এবং উদ্দেশ্য কি, তার সঙ্গে একটা যুক্ত থাকবে, কি থাকবে? যে সপ্ত প্রবাহ, সেই প্রসঙ্গে সপ্ত প্রবাহ বিষয়টা সম্পর্কে 7টা যে আমাদের পাঠ্যক্রম রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশনের, সেই সেই 7টা পাঠ্যক্রম সম্পর্কে আমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা। আমি অলরেডি তোমাদের নোট দিয়েছিলাম, সেই নোটটা লিখতে হবে। সেই নোটটা লিখলেই তোমাদের 8-এ 8 পাওয়া কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি সপ্তম অধ্যায়ে। সপ্তম অধ্যায়ে কি হয়েছে? আমাদের কোঠারি কমিশন দেওয়া আছে। সপ্তম অধ্যায়ে রয়েছে আমাদের কোঠারি কমিশন। কি পড়বো কোঠারি কমিশন থেকে? মাত্র আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি, এখান থেকে 2 থেকে 3টে প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো বাড়িতে রেডি করবে। সপ্তম অধ্যায়ে কি দেওয়া আছে? কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো এবং পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করবো। যে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম এবং কাঠামো সম্পর্কে আলোচনা করতে বলছে। 2 কি বলছে? প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করবে। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি কি কি সেগুলি তোমাদের ব্যাখ্যা করতে হবে। 3 নম্বরের প্রশ্ন দিয়েছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্যগুলি আলোচনা করো। 4 দাগে দিয়েছে বৃত্তিমুখী কারিগরি শিক্ষা কাকে বলে? বৃত্তিমুখী এবং কারিগরি শিক্ষার সুবিধা অসুবিধা এবং তার সঙ্গে কি পড়তে হবে, সমস্যাগুলিও আমাদেরকে পড়ে যেতে হবে। ঠিক আছে, পঞ্চমে বলছে 5 নম্বর কি বলছে যে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো। তাহলে এই যে এখান থেকে আমি 5টা প্রশ্ন দিয়েছি, এই 5টা প্রশ্ন বাড়িতে ভালো করে তোমাদেরকে রেডি করে যেতে হবে, যাতে পরীক্ষার হলে গিয়ে আমাদের অসুবিধা বা সমস্যার সম্মুখীন আমরা না হই। তার জন্য এই কয়েকটা প্রশ্ন দিয়েছি। এই কয়েকটা প্রশ্ন তোমরা বাড়িতে অবশ্যই
রেডি করে যাবে। এবার চলে আসলাম আমরা অষ্টম অধ্যায়ে কি আছে, জাতীয় শিক্ষানীতি, অর্থাৎ 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি হয়েছে সেখান থেকে আমি মাত্র দুটো প্রশ্ন দিয়েছি। এই দুটো প্রশ্ন এবারে পরীক্ষায় 100% আছে। তার মধ্যে প্রথম যে আমি দিয়েছি এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2025 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই প্রশ্নটা বাড়িতে ভালো করে তোমরা প্রিপারেশন বা রেডি করে যাবে। কি বলছে, এক নম্বর বলছে জাতীয় শিক্ষানীতি 1986 সালের উল্লেখিত অপারেশন ব্ল্যাকবোর্ড, এই যে অপারেশন ব্ল্যাকবোর্ড, আর বলছে নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করতে বলছে। কি বললাম যে জাতীয় শিক্ষানীতি 1986 সালের অপারেশন ব্ল্যাকবোর্ড উল্লেখিত সেই অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে তুমি যা জানো সেটা লিখতে হবে। অর্থাৎ এখানে 4 + 4 এইভাবে তোমাদের 8 নম্বর কিন্তু প্রশ্নটা এবারের পরীক্ষা কিন্তু আসতে চলেছে। 2 নম্বরে কি দেওয়া আছে যে জাতীয় শিক্ষানীতির 1986 সালের মূল সুপারিশগুলি আলোচনা করতে বলছে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের কিন্তু ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু রেডি করে যাবে। 2 নম্বরে কি বলছে জাতীয় শিক্ষানীতি 1986 সালের মূল সুপারিশগুলো আলোচনা করো। এই প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা আমি এক্সট্রা প্রশ্ন দিয়েছি যে 1986 সালে জাতীয় শিক্ষানীতির যে সংশোধিত, অর্থাৎ 1992, এই যে 1992 সালের যে জাতীয় শিক্ষানীতির সংশোধিত রূপটি, সেই রূপটি তোমাদের বিবরণ দিতে বলছে। ঠিক আছে, এই দুটো প্রশ্ন তোমরা দেখে যাবে। এই 1 নম্বর 2 নম্বর এই দুটো প্রশ্ন তোমাদের কিন্তু একটা থাকবে। এবার যাচ্ছে আমরা নবম অধ্যায়। কি আছে আমাদের, ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের জন্য শিক্ষা বা প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা। এখান থেকে আমি মাত্র 4টা প্রশ্ন দিয়েছি। এই 4টা প্রশ্ন আমরা জানি এই অধ্যায় থেকে আমাদের কিন্তু 8 মার্কের জন্য প্রশ্ন থাকবে না। তাহলে কত মার্কের দাদা, তোমাদের থাকবে 4 মার্কের জন্য এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসতে চলেছে। আমি অবশ্যই তোমাদের এই প্রশ্ন কাঠামো সিলেবাস সংক্রান্ত তোমাদের আগের ভিডিওতে বলে দেওয়া আছে। যারা জানো না তারা তোমরা অবশ্যই সেই আগের ভিডিওতে গিয়ে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিবে। ঠিক আছে, তো আজকে আমি কি করব, এই যে নবম অধ্যায় থেকে যে কয়েকটা আমি প্রশ্ন দিয়েছি, মাত্র 4টা প্রশ্ন দিয়েছি, এই 4টা ভালো করে আমাদেরকে পড়ে যেতে হবে। কি বলছে, আমি 1 নম্বরে বলছে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করতে বলছি। 2 নম্বরে বলছে ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বরে বলছে অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। সামনে বার আসে মুখ এবং বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি কিন্তু এবার কিন্তু আসতে চলেছে তোমাদের দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি অথবা অন্ধ শিশুদের শিক্ষার যে পদ্ধতিগুলি সেগুলি আলোচনা করতে বলছে। 4 বলছে মুখ ও বধির শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি। এই প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই প্রশ্ন 4টা তোমরা পড়ে যাবে। এবার আসলে আমরা দশম অধ্যায়ে কি আছে, প্রাথমিক শিক্ষা সর্বজনীনকরণ, অর্থাৎ প্রাথমিক শিক্ষা সর্বজনীনতা। এই থেকে আমি মাত্র তোমাদের 3টা প্রশ্ন দিয়েছি, রেডি করতে বলেছি। এই 3টা প্রশ্ন তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে রেডি করবে। এখান থেকেই তোমাদের প্রশ্ন কিন্তু 4 মার্কের জন্য, এখান থেকেও কিন্তু তোমাদের 8 মার্কের প্রশ্ন আসবে না। আমরা জানি যে গ্রুপ সি গ্রুপ ডি থেকে থাকবে তোমাদের 4 নাম্বার করে। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে প্রথম প্রশ্নে, যে সর্বশিক্ষা মিশন কি। এই সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত 2টি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। 2 নম্বরে বলছে সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলি লেখো। আর সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় যে কয়েকটি পদক্ষেপ সম্পর্কে আচ্ছা, এই দুটো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বরে হচ্ছে বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো, এই লক্ষ্য উদ্দেশ্য বা সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করবো। তাহলে আমি যে বললাম প্রথমে দুটো, এই দুটো প্রশ্ন কিন্তু ভালো করে আমাদেরকে রেডি করতে হবে। ঠিক আছে, আর যাদের এই দুটো প্রশ্ন কভার হয়, যাদের এই দুটো প্রশ্ন কভার হয়েই তো আমরা এই প্রশ্ন রেডি করতে পারবো। ঠিক আছে, আর যাদের এই দুটো প্রশ্ন এখন পর্যন্ত পড়াশোনা করা হয়নি বা মুখস্থ হয়নি বা পড়া রেডি করা হয়নি, তারা এটা প্রশ্ন পড়তে হবে না। তাই শুধু যাদের পড়াশোনা একবারে হয়ে গেছে তোমরা প্রশ্নটা একটু দেখে যাবে যে বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো, এই লক্ষ্য উদ্দেশ্য বা সমস্যাগুলি আলোচনা করো, একটু দেখে যাবে বাড়িতে। ঠিক আছে, এখান থেকে এই 3টা প্রশ্ন বাড়িতে ভালো করে তোমরা রেডি করবে। এবার চলে আসলাম আমরা একাদশ অধ্যায়। তোমরা জানো একাদশ অধ্যায় থেকে আমাদের মাত্র এখান থেকে আমাদের 4টা প্রশ্ন প্রতি বছরে এই চ্যাপ্টার থেকে রয়েছে। 4টার মধ্যে প্রত্যেকটা একবার করে আসে। তাহলে এখান থেকে 4টা অর্থাৎ শিক্ষা যে এখানে রয়েছে আমাদের একাদশ অধ্যায় কি রয়েছে, শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি রয়েছে। এই চ্যাপ্টার হচ্ছে শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি রয়েছে। ঠিক আছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে।
তাহলে এই যে শিক্ষা বিশ্ববিদ্যালয় দৃষ্টিভঙ্গি, এখান থেকে আমাদের কি কি পড়তে হবে? 4টা প্রশ্ন থাকে। একটা প্রশ্ন সামনের বার আসছিল, তাই আমাদের পড়তে হবে 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্ন বাড়িতে রেডি করলে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন 100% কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু আসতে চলেছে। যদি বিশ্বাস না করো, পরীক্ষা দিয়ে আমার কথা তোমরা মিলে নেবে অবশ্যই। কিন্তু কি বলছে যে যারা জন্য শিক্ষা বা জ্ঞানের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয় ভূমিকা সংক্ষেপে আলোচনা করে বলছে, যারা জন্য শিক্ষা বা জ্ঞানের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন আমরা রেডি করবে। 2 নম্বরে দেওয়া আছে, কি দেওয়া আছে? শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাস করার জন্য শিক্ষা, কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব, এই উদ্দেশ্য পূরণ সম্ভব। এই প্রশ্ন তোমরা রেডি করে যাবে ভালো করে। আর 3 নম্বরে কি দেওয়া আছে? মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যগুলো পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই 3টা প্রশ্ন এখান থেকে তোমাদেরকে ভালো করে রেডি করে যেতে হবে, তাহলে তোমরা এখান থেকেও কমন পেয়ে যাবে। এবার হচ্ছে আমাদের দ্বাদশ অধ্যায় কি আছে? শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ভূমিকা, অর্থাৎ লাস্ট সর্বশেষ যে অধ্যায় রয়েছে আমাদের শিক্ষায় যে প্রযুক্তিবিদ্যার ভূমিকা রয়েছে, এখান থেকে মাত্র 2 প্রশ্ন পড়তে হবে। একটা বলছে শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান এবং গুরুত্ব বা প্রয়োজনের সংক্ষেপে আলোচনা করো। 2 বলছে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার যে কোনো 4টি সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আলোচনা করো। এই 2 প্রশ্ন তোমাদেরকে বাড়িতে ভালো করে পড়তে হবে। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 2 থেকে 3টে প্রশ্ন দিয়েছি। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে তোমরা রেডি করে যাবে। আশা করি তোমাদের পরীক্ষা সবার কিন্তু খুব ভালো হবে। তো আমি যে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে বললাম, এই যে আমাদের দ্বাদশ শ্রেণীর সেই উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞানের যে সাজেশন বলা চলে, এই সাজেশন থেকে তোমাদের যে কয়েকটা আমি প্রশ্ন দিলাম, এই কয়েকটা প্রশ্ন তোমাদের বাড়িতে ভালো করে একবারে জোর কদমে তোমাদের প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যেতে হবে। কারণ প্রজেক্ট তো আমাদের নাম্বার অলরেডি স্কুল থেকে দিয়ে দিবে। যাদের হাতের লেখা খুব সুন্দর তারা তো অবশ্যই প্রজেক্টে 20তে 20 পেয়ে যাবে, এবং যারা হয়তো প্রজেক্টটাকে ইনকমপ্লিট করে জমা দেয় তারা কিন্তু 18, 17 বা 19 পেয়ে যাবে, তার নিচে দিবে না। তো আমাদের মেন গল্প হচ্ছে আমাদের কি লিখিত রিটেন পরীক্ষা কি করে আমরা 80তে 80 পাবো। তো তার জন্যই আমাদের এই সাজেশন দেওয়া। তোমরা অবশ্যই যদি সাজেশন থেকে ভালো করে ফলো করো, তোমরা অবশ্যই 80তে 80 তোমরা পাবে। যদি বিশ্বাস না করো, তোমরা পরীক্ষার হলে গিয়ে তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে? তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। তোমরা যে কয়েকটা প্রশ্ন আমি বললাম, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে বাড়িতে ভালো করে নোট ডাউন করে রাখবে এবং ভালো করে পড়বে। যাদের কাছে নোটপত্র নেই তোমরা আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে নোটপত্র পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। থ্যাংক ইউ।